আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর পঞ্চম সপ্তাহে যেই অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। এখন দেখো বন্ধুরা, দ্বাদশ শ্রেণী বলতে আমরা কাদের বুঝাচ্ছি? দ্বাদশ শ্রেণী হচ্ছে সেই হতভাগা একটা ব্যাচ যারা কি এখনো কলেজে গিয়ে ক্লাস করার সুযোগ পায়নি, অর্থাৎ যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই অ্যাসাইনমেন্টটি। এবং এখন আমাদের পঞ্চম সপ্তাহে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই প্রথম পত্রের যেই অ্যাসাইনমেন্টটি ছিল সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো, আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, অর্থাৎ এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের এটাই কি প্রথম অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ উৎপাদন এই অধ্যায়ের উপরে। এবং আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে বলেছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি আমাদের কিছু দেখো বলেছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ করো বা ভূমিকা নিরূপণ করতে হবে। এবং দেখো, আমরা এটা যে করবো এই অ্যাসাইনমেন্ট করার জন্য আমাদের কি কি ধাপ বা কি কি সংকেত বা কি কি পরিধি অনুসরণ করতে হবে। তো দেখো, আমাদের উৎপাদনের ধারণা সম্পর্কে লিখতে হবে, আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে, উৎপাদনশীলতার ধারণা সম্পর্কে লিখতে হবে, উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি ছকসহ উপস্থাপন এবং ব্যাখ্যা করতে হবে। এবং সর্বশেষ আমাদের কি করবে, এই উৎপাদনশীলতার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে। এবং যেই শিক্ষক আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের খাতাটি দেখবে, সে যে আমাদেরকে মার্কিং করবে, নম্বর দিবে, কিসের ভিত্তিতে নাম্বার দিবে? দেখো, আমাদের বলে দিচ্ছে যদি আমরা উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারি, যথাযথভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব 4 নম্বর। আবার যদি আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারি, কমপক্ষে 4টা গুরুত্ব যদি আমরা ব্যাখ্যা করতে পারি, এখানেও কিন্তু কি আমরা 4 নাম্বার পাবো। এরপরে দেখো, উৎপাদনশীলতার ধারণার ব্যাখ্যা, উদাহরণ সহ যদি আমরা উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু কি আমরা 4 নাম্বার পেয়ে যাব। এবং আমরা যদি ছক সহ উৎপাদনশীলতার পরিমাপের পদ্ধতি কমপক্ষে 4টা পদ্ধতি বর্ণনা করতে পারি, এখানেও কিন্তু কি আমরা 4 নাম্বার পেয়ে যাব। এবং সর্বশেষ উৎপাদনশীলতার গুরুত্ব কমপক্ষে আমরা যদি 6টা গুরুত্ব ব্যাখ্যা করি তাহলে কিন্তু কি আমরা এখানে 4 নাম্বার পেয়ে যাব। আমাদের 5টা প্রশ্ন 4 নাম্বার করে, আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 20। এবং দেখো, আমরা চেষ্টা করব এই অ্যাসাইনমেন্টের ক্লাস করার পরে আমরা যতটুকু শিখতে পারলাম বা যতটুকু জানতে পারলাম বা বুঝতে পারলাম, এর আলোকে আমরা নিজেরা অ্যাসাইনমেন্টের উত্তরটি করব। কারণ দেখো বন্ধুরা, আমরা এই যে এসএসসি পরীক্ষায় পাশ করার পরে আমরা কলেজে ভর্তি হয়েছিলাম করোনার মধ্যে, ইভেন কলেজে ভর্তি হওয়ার পরেও কিন্তু কি আমরা এখন পর্যন্ত একবারও কেউ কলেজে গিয়ে ক্লাস করার সুযোগ পাইনি। হয়তোবা কিছু কিছু ক্লাসে অনলাইনে ক্লাস হচ্ছে, আবার কিছু কিছু ক্লাসে একদমই ক্লাস হচ্ছে না। তো আমরা কিন্তু কি এই সময়টাতে বাসার মধ্যেই আছি, কেউ হয়তোবা হোম টিউটরে পড়ার চেষ্টা করছি, বা আমরা কেউ এই যে আমাদের টেকনিক ইজি এডুকেশন এইখানে এই অনলাইনের মাধ্যমে পড়ার চেষ্টা করছি। কিন্তু দেখো, আমরা কিন্তু কি পড়াশোনার যে বিরাট একটা ক্ষতি সেটা কিন্তু আমাদের হচ্ছে। আমরা যদি এই অ্যাসাইনমেন্টটা এখন কপি করে লিখে দিই, এতে করে কি হবে, আমরা কিন্তু কোনো কিছু শিখতে পারলাম না বা কোনো কিছু জানতে পারলাম না। এর কারণে আমরা কি করব, এই অ্যাসাইনমেন্টের উত্তরটি আমরা বুঝে নিজে করার চেষ্টা করব। এবং দেখো, আমরা যদি এই ক্লাসটি নিজেরা বুঝে এরপরে উত্তর করি তাহলে আমরা কি কি বিষয় সম্পর্কে শিখতে পারবো। দেখো, আমরা তখন উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, আমরা উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, আমরা উৎপাদনের যে আওতা রয়েছে ওই উৎপাদনের আওতা ব্যাখ্যা করতে পারবো, এবং আমাদের যে উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা আমরা ব্যাখ্যা করতে পারবো। মোট কথা হচ্ছে, আমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম যেই অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়টা কিন্তু আমাদের সম্পূর্ণ পড়া হয়ে যাবে যদি আমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরটি পড়ে এরপরে উত্তর করার চেষ্টা করি। তো বন্ধুরা, চলো এখন আমরা আমাদের যেই অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। দেখো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটি এখন করব। আমাদের অ্যাসাইনমেন্টটি লিখতে বলেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে
উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ এই সম্পর্কে লিখতে বলেছে। এবং দেখো এর জন্য আমাদের এই অ্যাসাইনমেন্টের সবচেয়ে বড় সুবিধার যে দিকটি আমাদেরকে তারা বলেই দেয় যে তুমি এই হেডিংয়ের আলোকে অর্থাৎ এই টাইটেলের আলোকে তুমি নিচের এই বিষয়গুলোর উপরে লিখবা। এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। দেখো প্রথমেই আমাদের লিখতে বলেছে উৎপাদনের ধারণা সম্পর্কে। তো আমরা প্রথমে লিখে নিয়েছি উৎপাদনের ধারণা। যেহেতু আমাদের প্রশ্নের নির্দেশকের মধ্যে ক খ বা 1 2 বা কোনো রোমান চিহ্ন এরকম কোনো কিছু দিয়ে দেয় নাই, এই কারণে আমরা ওইখানে ক খ বা 1 2 এরকম কিছু লিখব না। দেখো উৎপাদনের ধারণা, দেখো অর্থনীতির মৌলিক বিষয়গুলোর মধ্যে উৎপাদন অন্যতম। উৎপাদন দেখো উৎপাদন অন্যতম। উৎপাদন না হলে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়। মানুষের প্রয়োজন মেটানোর জন্য ভোগ সম্ভব নয় উৎপাদন ছাড়া, এবং এই উৎপাদনকে ঘিরে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। দেখো বন্ধুরা, উৎপাদন বলতে কিন্তু কি আমরা মূলত কি বুঝি? দেখো উৎপাদন বলতে মূলত কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু সৃষ্টি করাকে বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে একেবারে যদি বাস্তবিকভাবে চিন্তা করি, আমরা মানুষ কোনো কিছুই কি তৈরি করতেও পারি না, আমরা কোনো কিছু চাইলে ধ্বংসও করতে পারি না। আমরা শুধুমাত্র কি করতে পারি? এই প্রাকৃতিক প্রদত্ত সম্পদকে বা এই প্রকৃতির যে বিশাল দান রয়েছে এটার মধ্যে কিছু উপযোগিতা যোগ করতে পারি এবং উপযোগিতা নিঃশেষ করতে পারি। এটাকে আমরা উৎপাদন বলি। এবং যদি উৎপাদন করা না হতো তাহলে কিন্তু কি এই যে আমাদের যে বিরাট একটা ভোগের চাহিদা রয়েছে আমরা কিন্তু কি এই চাহিদাটা পূরণ করতে পারতাম না। এরপর দেখো সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। তবে পৃথিবীর সকল পদার্থ মৌলিকভাবে প্রাকৃতিক প্রদত্ত হওয়ায় মানুষ নতুন করে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে কেবলমাত্র প্রকৃতির দেওয়া কোনো বস্তুর রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন এই উপযোগ সৃষ্টি করাকেই বোঝায়। অর্থাৎ দেখো নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই আমরা কি বলবো? অর্থনীতির ভাষায় বা এমনি আমরা বলতে পারি, এমনি আমরা এটাকে কি বলবো? উৎপাদন বলবো। এরপর দেখো বন্ধুরা, আমরা এই উৎপাদনের ধারণা দেওয়ার পরে আমরা চেষ্টা করব যে কোনো অ্যাসাইনমেন্টের যে কোনো প্রশ্নের উত্তরের পরে ওই বিষয় সম্পর্কিত যদি কোনো রাইটারের সংজ্ঞা অ্যাড করতে পারি তাহলে কিন্তু কি আমাদের এই অ্যাসাইনমেন্টটি দেখতে আরও বেশি সুন্দর হবে। আমি এইখানে 3 জন রাইটারের সংজ্ঞা দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করবে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 3 জন বা 2 জন রাইটারের সংজ্ঞা দিয়ে দেওয়ার। দেখো এখানে বলা আছে অর্থনীতিবিদ ফ্রেশার বলেন, যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ দেখো যদি আমরা ভোগ বলতে উপযোগ নিঃশেষ করাকে বুঝি, উপযোগ শেষ করাকে বুঝি, তাহলে উৎপাদন বলতে কিন্তু কি আমাদের উপযোগ যোগ করাকে বোঝাবে। এরপর দেখো অধ্যাপক ড্যানিয়েল বি সুইটস তার মতে কি উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অর্থাৎ উৎপাদন হলো কি এমন একটা জিনিস যেটাকে আমরা কি করি? প্রাকৃতিক প্রদত্ত সম্পদকে ভোগ করার উপযোগী করে তুলি। কিভাবে? দেখো বন্ধুরা, আমরা কিন্তু কি মানুষ চাইলেই প্রাকৃতিক প্রদত্ত সকল সম্পত্তিগুলো ভোগ করতে পারি না, এটা কখনোই আমাদের জন্য সম্ভব না। এটা ভোগ করার জন্য এটার সাথে আমাদের কি করতে হয়? একটুখানি উপযোগিতা যোগ করে দিতে হয়। যোগ করে দিলেই কিন্তু কি আমরা ওই সম্পত্তিটা বা ওই জিনিসটা ভোগ করতে পারি। এরপরে সর্বশেষ রাইটারের সঙ্গে কি দেখো অধ্যাপক মার্শাল এর মতে এই বস্তু জগতের মানুষ বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পূর্ণ বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করে তোলা হয় বা করা যায়। দেখো আমরা একটু উদাহরণ দিব, কারণ আমাদেরকে বলে দিয়েছে যদি আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা 4 নাম্বার পাবো। তো উদাহরণে আমরা কি লিখবো? দেখো গাছ থেকে আসবাবপত্র তৈরি, তুলা থেকে কাপড় প্রস্তুত ইত্যাদি ইত্যাদির অর্থ কোনো দ্রব্য সৃষ্টি নয়, বরং এগুলোকে অতিরিক্ত বা নতুন উপযোগের সংযোগ। আর এই নব সংযোজনকেই আমরা কি বলবো? উৎপাদন বলবো। আরেকবার খেয়াল করে দেখো, আমরা এই যে গাছ থেকে যে কাঠ তৈরি করি বা গাছ থেকে যে আমরা আসবাবপত্র তৈরি করি, তারপর হচ্ছে তোমার এই যে তুলা থেকে যে কাপড় তৈরি করি, কারণ তুলা থেকে সুতা হয়, সুতা থেকে আমরা কি করি? কাপড় তৈরি করি। এগুলা মানে কিন্তু কি আমরা নতুন কিছু সৃষ্টি করছি,
নতুন কিছু তৈরি করতেছি এমন কিন্তু না। আমরা কি করতেছি, এই প্রাকৃতিক প্রদত্ত সম্পদের মধ্যে একটুখানি উপযোগিতা যোগ করে দিচ্ছি। আর এই যে নতুন একটা উপযোগ আমরা যোগ করে দিচ্ছি, এই যোগ করে দেওয়ার প্রক্রিয়াটাকেই কি বলা হয়, উৎপাদন বলা হয়। তো দেখো বন্ধুরা, আমরা যে এই যে এতক্ষণ উৎপাদন সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি, দেখো এই উপরি উক্ত আলোচনা থেকে বলা যায় উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া। ডেফিনেটলি উৎপাদন একটা প্রক্রিয়া। উৎপাদনের নতুন উপযোগ সৃষ্টি করা হয়, উৎপাদনে প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করা হয়, এর মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্যকে বা ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয়। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি, দেখো উৎপাদন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে উপযোগী বা ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। এবং দেখো নিচে আমি একটা চিত্রের সাহায্যে উৎপাদন প্রক্রিয়াকে বর্ণনা করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এই ছকটা নাও দিতে পারো, কিন্তু যদি দিয়ে দাও, দেখো আমরা কিন্তু বাসায় বসে আছি, আমরা যদি একটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠা বেশি লিখে একটু বেশি নাম্বার পাই, এতে তো আমাদের কোনো ক্ষতি নাই। তো আমরা চেষ্টা করবো এই ছকটা দিয়ে দেওয়ার। এরপর যদি কেউ না দিতে চাও, এতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো উৎপাদনটা আসলে কিভাবে হয়। দেখো আমরা সবাই জানি যে আমাদের উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, মূলধন, শ্রম, সংগঠন। এই দেখো এটা হচ্ছে উপকরণ। এই ভূমি, মূলধন, শ্রম আর সংগঠন, এটাকে কি করা হয়, একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়। যেমন আমি এখানে লিখেছি প্রক্রিয়া ক, খ, গ। এখানে চাইলে আমি লিখতে পারতাম প্রসেস এ, বি, সি, ডি, বা তুমি জায়গাতে যে কোনো কিছু লিখতে পারতাম। নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়ে এটাকে কি করা হয়, রূপান্তরকরণ প্রক্রিয়া করা হয়, বা রূপান্তরকরণ একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়ে এটার পরে কি করা হয়, পণ্য বা সেবায় প্রস্তুত করা হয়। এবং এই চিত্রটার নামই হচ্ছে কি আমাদের উৎপাদন প্রক্রিয়া। দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা কি করলাম, উৎপাদনের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় প্রশ্ন বলেছে, আমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্নে আমাদের বলেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের যেই উৎপাদনের গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো আলোচনা করতে হবে। বন্ধুরা আমরা সবাই জানি যে উৎপাদনের অনেকগুলো গুরুত্ব আছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এর কিছু গুরুত্ব আছে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে এর কিছু গুরুত্ব আছে, এবং অর্থনীতির দিক থেকেও কিন্তু কি এর কিছু গুরুত্ব রয়েছে। আমাদের প্রশ্নে বলেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে উৎপাদনে কি কি গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে। দেখো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না, তাই এগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করতে হয়, একে উৎপাদন বলে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। দেখো এই জায়গায় বিভিন্ন দৃষ্টিকোণ তো আমরা লিখবো না, এখানে আমরা লিখবো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো। এখানে সামান্য একটু টাইপিং মিস্টেক, আমরা আসি একটা একটা করে গুরুত্বের মধ্যে। প্রথমেই দেখো দেওয়া আছে আমাদের উপযোগ সৃষ্টি। বন্ধুরা উপযোগ সৃষ্টির মধ্যে আমরা কি লিখেছি, উৎপাদনের মাধ্যমে পণ্যের সময়গত, স্থানগত, রূপগত ও মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। এতে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণের সাথে এ সকল উপযোগ প্রত্যক্ষভাবে সম্পর্কিত। 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে, দেখো 2 নম্বরে বলা হয়েছে চাহিদা পূরণ। উৎপাদনের মাধ্যমে পণ্যের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে চাহিদা পূরণের উপযোগী করে তোলা হয়। উৎপাদন ব্যবস্থা প্রবর্তিত না হলে মানুষের চাহিদা কোনো ক্রমে যথাযথভাবে পূরণ করা সম্ভব হতো না। এরপর আমাদের 3 নম্বরে কি দেওয়া আছে, দেখো আমাদের 3 নম্বরে আমাদের বলেছে উৎপাদন কর্মকাণ্ড সম্প্রসারণের ফলে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে সমাজ হতে আমাদের যে বেকার সমস্যা রয়েছে সেই বেকার সমস্যাগুলো কি দূর হয়। এরপর দেখো বন্ধুরা আমাদের 4 নম্বর গুরুত্বটি কি রয়েছে, আমাদের 4 নম্বর গুরুত্বটি হয়েছে আয় বৃদ্ধি। এখানে কি বলা হয়েছে, প্রতিষ্ঠানের এবং এর কর্মীদের আয় বৃদ্ধিতে উৎপাদনের অবদান গুরুত্বপূর্ণ। বিক্রয় বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়লে তা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে, এতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের আয় বৃদ্ধি পায়।
এরপর দেখো লাস্টে আমাদের 5 নাম্বার আমরা কি লিখেছি, আমাদের প্রশ্নে আমাদের বলেছিল যদি আমরা উৎপাদনের যেই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্ব রয়েছে যদি আমরা 4টা গুরুত্ব লিখি তাহলে আমরা 4 নাম্বার পেয়ে যাব। আমি ইচ্ছা করেই একটা বেশি দিয়েছি, অর্থাৎ এই যে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, এটা আমি অতিরিক্ত দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। দেখো প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হলে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যতীত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সম্ভব নয়। উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ মানব কল্যাণে ব্যবহার করা যায়। দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা কি করলাম, আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের যেই গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের অ্যাসাইনমেন্টের 3 নাম্বার প্রশ্নে আমাদের বলেছে আমাদের উৎপাদনশীলতার ধারণা সম্পর্কে লিখতে হবে। তো আমরা এখানে লিখেছি উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে। অর্থাৎ উৎপাদনশীলতা উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। আর তাই বলা যায় একই পরিমাণ উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে উৎপাদন বৃদ্ধি পেলে তাকেই আমরা কি বলি, উৎপাদনশীলতা বলি। দেখো বন্ধুরা, উৎপাদনশীলতা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রোডাক্টিভিটি। দেখো উৎপাদনশীলতা বলতে আসলে মূলত কি বোঝায়, উৎপাদনশীলতা বলতে আমাদেরকে বোঝায় যে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম সংখ্যক উপকরণ দিয়ে যত বেশি পণ্য উৎপাদন করা যাবে তাকেই আমরা কি বলবো, উৎপাদনশীলতা। আরো সহজভাবে যদি বলি, কম উপকরণ ব্যবহার করে বেশি পরিমাণের পণ্য উৎপাদন করার যে একটা প্রচেষ্টা তাকেই কি বলা হয়, উৎপাদনশীলতা বলা হয়। এবং দেখো এখানে আমরা 2টা রাইটারের সংজ্ঞা লিখেছি। দেখো স্যামুয়েলসন এর মতে উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাতকে বোঝায়। আর দেখো ইনপুট বলতে কিন্তু কি এখানে উপকরণকে বোঝানো হচ্ছে, কাঁচামালকে বোঝানো হচ্ছে, এবং আউটপুট বলতে এখানে পণ্যদ্রব্য অর্থাৎ চূড়ান্ত পণ্যকে বোঝানো হচ্ছে। এরপর দেখো নরম্যান গেইদারের মতে উৎপাদনশীলতা হচ্ছে সম্পদ ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণ। অর্থাৎ আমরা কি পরিমাণের উপকরণ ব্যবহার করে কি পরিমাণের পণ্য বা সেবা উৎপাদন করতে পারছি সেটাকেই কিন্তু কি আমরা উৎপাদনশীলতা বলবো। কার মতে? নরম্যান গাইদারের মতে। তো দেখো বন্ধুরা, আমরা এই যে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ উৎপাদনশীলতা সম্পর্কে যেগুলো আলোচনা করলাম তার প্রেক্ষিতে আমরা কি উৎপাদনশীলতার অন্তর্ভুক্ত বিষয়গুলো নিম্নরূপ কি কি। দেখো উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এটি নির্ভর করে দক্ষতার উপরে। এটি পণ্যের মূল্য হ্রাস করে এবং কি এটি মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। এবং দেখো আমাদের উৎপাদনশীলতার সূত্রটি কি, উৎপাদনশীলতার সূত্রটি হচ্ছে আমাদের যে উৎপাদনকে আমরা কি করতে পারি, উপকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি বের হয়ে যাবে, আমাদের যেই উৎপাদনশীলতা রয়েছে সেটা বের হয়ে যাবে। বা আমরা বলতে পারি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট সমান সমান কি আমাদের উৎপাদনশীলতা। এবং আমরা যদি পরিশেষে বলতে যাই তাহলে দেখো পরিশেষে বলা যায় উৎপাদন ও উপকরণের অনুপাত হলো উৎপাদনশীলতা। সম্পদ ব্যবহারের শ্রমিক ও ব্যবস্থাপনার দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। একই উপকরণ ব্যবহার করে উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেলে তাকে উৎপাদনশীলতা বলা হবে। অর্থাৎ দেখো কেউ আগে ধরে নেই, কেউ আগে কি করত, 100 টাকার কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করতে পারত 20 একক। এখন একই প্রতিষ্ঠান তারা কি 100 টাকার কাঁচামাল ব্যবহার করে তারা উৎপাদন করতে পারছে 25 একক পণ্য। এই যে দেখো আগে করতো 20 একক পণ্য উৎপাদন করতে পারতো, এখন সে উৎপাদন করতে পারছে কত, 25 একক পণ্য উৎপাদন করতে পারছে। তার মানে দেখো আগে থেকে কি সম পরিমাণ কাঁচামাল ব্যবহার করে তার কিন্তু কি আগের চেয়ে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যে যত বেশি পণ্য উৎপাদন করতে পারবে ওই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা তত বেশি হবে। দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা কি করেছি, আমাদের যে উৎপাদনশীলতার ধারণা রয়েছে সেই উৎপাদনশীলতার ধারণা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমাদেরকে আলোচনা করতে হবে
ছক সহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি সম্পর্কে কি আমাদের আলোচনা করতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা একটু লিখি। দেখো, উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা পরিমাপের মাধ্যমে উৎপাদনের দক্ষতা পরিমাপ করা হয়। এবং দেখো, নিচের ছক সহ উৎপাদনশীলতা পরিমাপের যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি উৎপাদনশীলতা। আমাদেরকে বলেছে আমরা 4টা পদ্ধতি আলোচনা করতে পারলেই আমরা 4 নাম্বার পেয়ে যাব। তো এই কারণে দেখো, আমরা লিখেছি যে আমরা মোট উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করব, শ্রমের উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করব, যন্ত্রের উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করব, এরপরে কি মালামালের বা কাঁচামালের উৎপাদনশীলতা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা, আমাদের 1 নাম্বার হচ্ছে মোট উৎপাদনশীলতা। দেখো বন্ধুরা, মোট উৎপাদনের মূল্য ও উপকরণের মূল্যের অনুপাতই হলো মোট উৎপাদনশীলতা। এবং দেখো, মোট উৎপাদনশীলতা সূত্রটি কি? মোট উপাদানের মূল্য ডিভাইড বাই কি মোট উপকরণের মূল্য। এরপরে 2 নাম্বারে আমরা আসি। 2 নাম্বারে হচ্ছে কি আমাদের শ্রমের উৎপাদনশীলতা। দেখো, শ্রমের উৎপাদনশীলতার মাধ্যমে কি পরিমাণে শ্রম ব্যয় করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব তা নির্ণয় করা হয়। এবং দেখো, নিচে আমাদের শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি দেওয়া আছে। সূত্রটি কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই কি আমাদের মোট শ্রম ব্যয়ের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণের আমার মানব সম্পদের জন্য ব্যয় করা হয়েছে। একবারে আরো স্পেসিফিকভাবে বললে আমার কি পরিমাণের মজুরি বা কি পরিমাণের বেতন দিতে হয়েছে ওই উৎপাদনের পরিপ্রেক্ষিতে সেটাকে আমরা কি বলবো? শ্রমের উৎপাদনশীলতা। এরপরে দেখো, আমাদের 3 নম্বরে আমরা কি লিখেছিলাম? আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা হলো, দেখো, যন্ত্রের উৎপাদনশীলতা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি কতটা দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে তা নির্ণয় করাকে বোঝায়। এবং এই যে যন্ত্রের উৎপাদনশীলতা, এটা সূত্র কি আমাদের? দেখো, মোট উৎপাদনের পরিমাণ ডিভাইড বাই মোট যন্ত্রের সময়, অর্থাৎ কতক্ষণ সময় আমার এই যন্ত্র বা মেশিনটি কাজ করেছে ওই সময়টা। এরপর আমাদের 4 নম্বরে দেখো, আমাদের 4 নম্বরে বলেছে কাঁচামালের উৎপাদনশীলতা। দেখো, উপকরণ ও কাঁচামালের অপচয় রোধ করার জন্য কতটুকু কাঁচামাল ব্যবহার করে কতটা উৎপাদন করা সম্ভব তার নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? কাঁচামালের উৎপাদনশীলতার মাধ্যমে। এবং দেখো, কাঁচামালের উৎপাদনশীলতা পরিমাপের সূত্রটি কি? কাঁচামালের উৎপাদনশীলতা, এটা সূত্রটি হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই কি আমাদের মোট কাঁচামালের মূল্য। এরপরে দেখো বন্ধুরা, আমরা যে এই যে 4 ধরনের উৎপাদনশীলতার সূত্র লিখেছি এবং ছকের মধ্যে লিখেছি, আমরা এই 4 ধরনের উৎপাদনশীলতার একটা অঙ্ক করব। আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো, সাইফুল গার্মেন্টস ফ্যাক্টরিতে বার্ষিক 3 লক্ষ টাকা মূল্যের পোশাক উৎপাদিত হয়। উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি যন্ত্র বাবদ 1 লক্ষ টাকা, শ্রম বাবদ 50,000 টাকা এবং কাঁচামাল বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে। এরপরে কি বলছে? দেখো, সাইফুল গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা ও কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো। এটা একটা উদাহরণের অঙ্ক। দেখো, আমরা প্রথমে আসি আমাদের মোট উৎপাদনশীলতায়। দেখো, আমাদের মোট উৎপাদনশীলতার সূত্রটি কি ছিল? আমাদের মোট উৎপাদনশীলতার সূত্রটি ছিল মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। দেখো, আমাদের কি বলেছে? এই যে সাইফুল ফ্যাক্টরি বার্ষিক 3 লক্ষ টাকা উৎপাদন করে, তার মানে কি তার উৎপাদনের মূল্য হচ্ছে কত? 3 লক্ষ টাকা। এবং উপকরণের মূল্য কত? সবগুলো উপকরণের যোগফল। সবগুলো উপকরণ কি কি? তার যন্ত্রপাতি বাবদ 1 লক্ষ টাকা, তারপর হচ্ছে শ্রম বাবদ 50,000 টাকা এবং কাঁচামাল বাবদ আরো কত? 1 লক্ষ টাকা তিনি ব্যয় করে। আমরা লিখে রাখলাম সবকিছু। দেখো, এখানে দেখো 1 লক্ষ টাকা, 50,000 টাকা, এরপরে কত? আবার 1 লক্ষ টাকা। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কত? 1.2। এটা হচ্ছে কি এই সাইফুল গার্মেন্টস কোম্পানির মোট উৎপাদনশীলতা। এরপর আমরা 2 নম্বরে আসি। দেখো, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই যন্ত্রের ব্যয়। মোট উৎপাদন ছিল 3 লক্ষ টাকা এবং আমরা যন্ত্রের জন্য ব্যয় করেছিলাম কত? 1 লক্ষ টাকা। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা কত হচ্ছে? 3।
এরপর আমাদের 3 নম্বরে কিসের উৎপাদনশীলতা ছিল? শ্রমের উৎপাদনশীলতা। দেখো বন্ধুরা, শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি কি ছিল? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই শ্রমের ব্যয়। তাহলে দেখো মোট উৎপাদনের মূল্য কত? 3 লাখ টাকায় ছিল এবং শ্রম বাবদ এই প্রতিষ্ঠানটি অর্থাৎ সাইফুল গার্মেন্টস কোম্পানি তারা শ্রম বাবদ ব্যয় করেছে কত? 50,000 টাকা। যদি আমরা 3 লক্ষকে 50,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসছে কত? 6। তো এই 6 হচ্ছে কি আমাদের শ্রমের উৎপাদনশীলতা। তো এরপরে দেখো আমাদের 4 নম্বরে আমাদের কি বলেছে? কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতার সূত্রটি কি ছিল বন্ধুরা? মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই কাঁচামালের ব্যয়। দেখো এই কাঁচামালের উৎপাদনশীলতা এটাকে আমরা চাইলে মালামালের উৎপাদনশীলতাও বলতে পারি। তাহলে দেখো আমরা উৎপাদন করেছিলাম মোট 3 লক্ষ টাকার এবং কাঁচামাল ব্যবহার করেছিলাম 1 লক্ষ টাকার, অর্থাৎ এখানে উৎপাদনশীলতা কত হবে? আমাদের 3 হবে এবং এটাই হচ্ছে কি আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। এরপরে আসি দেখো বন্ধুরা, আমাদের এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ যেই টপিকটি ছিল আমাদের বলেছে উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে। দেখো বন্ধুরা, আমরা উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আমাদের এখানে কি বলা হয়েছে? উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসায় সম্প্রসারিত হয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাপক। আমরা নিচে কি করব? নিচে উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। কি কি গুরুত্ব আছে দেখো। আমরা 1 নম্বরে যদি আসি, উৎপাদন বৃদ্ধি। দেখো উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা যায়, যা এতে উভয় ক্ষেত্রে বা উভয় খাতে উন্নয়ন সাধিত হয়। যে কোনো দেশের মানুষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর গুরুত্ব কি ছিল? আমাদের 2 নম্বর গুরুত্ব বলেছে ব্যবসায় সম্প্রসারণ। দেখো বন্ধুরা, উৎপাদনশীলতার মাধ্যমে কিন্তু কি আমাদের ব্যবসায় যে সম্প্রসারণের ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটিও ঘটে। কিভাবে দেখো, উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়। এই বৃদ্ধিপ্রাপ্ত আয় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করা যায়। আর দেখো উৎপাদনশীলতা বৃদ্ধি করা মানে কি আমাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং যদি কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় ওই প্রতিষ্ঠানের কিন্তু কি মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে এবং এই মুনাফার টাকা দিয়ে সে চাইলে কিন্তু কি তার ব্যবসায় প্রতিষ্ঠানটিও সম্প্রসারণ করতে পারবে। তো এটাই দেখো যে আর নতুন বিনিয়োগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে ত্বরান্বিত করে। এরপর দেখো বন্ধুরা, এরপরের গুরুত্ব কি রয়েছে? আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? দেখো উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে মানুষের আয়ও তত বৃদ্ধি পাবে। অন্য কোনোভাবে মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব নয়। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আগের পয়েন্টে আমরা পড়লাম যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তার মানে কি পণ্যটা কি হচ্ছে, তাদের ব্যয় কিন্তু হ্রাস পাচ্ছে। একক প্রতি পণ্যের যে ব্যয় রয়েছে সেই ব্যয়টা কিন্তু হ্রাস পাবে এবং যদি ব্যয় হ্রাস পায় তখন কিন্তু কি আমাদের পণ্য থেকে যে প্রাপ্ত মুনাফার পরিমাণ ওই মুনাফার পরিমাণ কিন্তু কি বৃদ্ধি পাবে। এরপরে আমরা আসি দেখো মুনাফা অর্জন। এখানে কি বলা হয়েছে? উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়, কেননা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন যত বৃদ্ধি পায় উৎপাদন খরচ আনুপাতিক হারে ক্রমান্বয়ে কি হ্রাস পাবে। এবার দেখো আর উৎপাদন খরচ যত হ্রাস পাবে মুনাফার খরচও কি তত বৃদ্ধি পাবে, মুনাফার পরিমাণও কি তত বৃদ্ধি পাবে। এখানে খেয়াল করে দেখো আমরা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত চাইলে কিন্তু কি আমাদের উৎপাদনটা আমরা বৃদ্ধি করতে পারবো বা বাড়াইতে পারবো। যেমন যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি যে আমাদের যে কোনো একটা রুমের মধ্যে একটা রুম ক্যাপাসিটি হচ্ছে 50 জন, অর্থাৎ একটা রুমে আমরা 50 জন বসতে পারি। দেখো যদি ওই রুমে 2 জন বসে ক্লাস করে আমার কিন্তু কি যেই পরিমাণের ভাড়া দেওয়া লাগবে 50 জন বসলেও কিন্তু কি আমাদের একই পরিমাণের ভাড়া দেওয়া লাগবে, কিন্তু 2 জন বসলে আমার যেই পরিমাণে একক প্রতি ভাড়া খরচ হবে 50 জন বসলে কিন্তু কি আমার একক প্রতি যেই ভাড়ার পরিমাণ সেই ভাড়াটা কিন্তু কমে যাবে। আবার আমি যদি চাই যে 50 জনের বেশি আমি 60 জন বা 70 জন বসাবো সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কারণ
আমাদের ওই নির্দিষ্ট মাত্রাটা কিন্তু 50 জন পর্যন্তই। তো এই উৎপাদনশীলতার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই যে আমরা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত চাইলে কি আমাদের পণ্যের যেই উৎপাদনের মাত্রা রয়েছে সেটা বৃদ্ধি করতে পারি। এতে করে কি হবে, আমাদের যেই একক প্রতি ব্যয় রয়েছে সেই একক প্রতি ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে। এরপরে দেখো বন্ধুরা, এরপরে গুরুত্ব কি দেওয়া আছে, সম্পদের সঠিক ব্যবহার। এইখানে কি বলা হয়েছে দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। এতে মানুষের প্রয়োজন সঠিকভাবে পূরণ করা সম্ভব। এবং আমাদের সর্বশেষ যেই গুরুত্ব রয়েছে দেখো, নতুন উপযোগ সৃষ্টি। এখানে আমরা কি বলেছি, উৎপাদনশীলতা পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে। এর ফলে মানুষ নতুন নতুন পণ্য ও সেবা ভোগ বা ব্যবহার করতে পারে। তো দেখো বন্ধুরা, এটা ছিল কি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম একটা অ্যাসাইনমেন্ট। এবং দেখো আমরা এই অ্যাসাইনমেন্টের ক্লাসটি দেখতে পাবো টেকনিক ইজি এডুকেশন নামের একটা ইউটিউব চ্যানেলে। এবং দেখো আমাদের অন্য যে সকল বিষয়ের আরো অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু কি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাব। এবং এর পাশাপাশি তোমরা সবাই জানো যে আমাদের আরো দুটি চ্যানেল রয়েছে, একটার নাম হচ্ছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এবং আরেকটা হচ্ছে কি টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ। তোমরা চাইলে কি ওই দুইটা চ্যানেলের মধ্যেও ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।